একজন এসে নাচের কনফিডেন্টটা বাড়িয়ে দিয়েছিল, এখন চলবো গিয়ে মুডের ইজ্জতের ফালুদা বানিয়ে দিয়ে গেল। ইস, একদম ঘড়ির কাটার। আমার জন্য 12টা বেজে গেছে দোস্ত। কার কথা বলছে সেটা তো জিশান ঠিক করে জানে না। সে জয়ের কাঁধে হাত রেখে বাঁকা হাসলো। ব্রো, তুমি তো দেখছি পানি ছাড়াই সাঁতার কাটছো। ব্যাপার কি? এখান থেকে কাউকে মনে ধরেছে নাকি? কই সে ভাগ্যবতী নারী? এখানে আছে নিশ্চয়ই। জয় হালকা হাসে। ছিল, কিন্তু এখন নেই। আমাকে বল, সেটিং করিয়ে দেব। জিশান ঠোঁট চেপে হেসে মজা করে বলতে জয় চোখ উল্টে খোঁচা মারে। নিজেরটাই এখন পর্যন্ত সেটিং করতে পারিনি, আবার আরেকজনের সেটিং করে দিতে এসেছে। শালা লো ব্যাটারি। নাক ফাটিয়ে দিব একদম। জিশানের কথায় জয় ভুরু এক হাত নাকের ওপর চেপে ধরে বলল, মাপ চাই। তুই তো জানিস কিছুদিন আগেই বাইক অ্যাক্সিডেন্ট করে নাকের বাঁশির সাথে হাত ভেঙে গিয়েছিল। এখন আর নাক দিয়ে কোনো কিছুর সুবাস পাই না। আবারও একই যন্ত্রণায় ভুগতে চাই না ভাই। এক্সপার্ট বাইক রাইডার হওয়ার পরেও অ্যাক্সিডেন্ট করলি? বিষয়টা হজম হচ্ছে না আমার। এক সাইডে এসে ততক্ষণে দাঁড়িয়ে দুজনই হাতে সফট ড্রিঙ্কস নিয়েছে। জয় জিশানের কথা শুনে গ্লাসে চুমুক দিল, কিছুটা ভাবুক ভঙ্গিতে আওড়ালো, রাজনীতি করতে গিয়ে কত ঝামেলার মুখোমুখি হতে হয়েছে জীবনে, হয়তো তাদের থেকে কারো কাজ হবে। পরপর কিছুটা চিন্তিত হয়ে, আমি সেদিন খুব স্লো বাইক চালাচ্ছিলাম, পেছন থেকে একটা ব্ল্যাক গাড়ি এতটা স্পিডে ধেয়ে এসে বাইকে ধাক্কা মারলো, সোজা আমি উল্টে পড়ে নাকের আর হাতের আঘাত পেলাম। তারপরও আমি চেষ্টা করেছিলাম গাড়ির নাম্বার দেখার জন্য, দুর্ভাগ্যবশত গাড়িটা ততক্ষণে উধাও হয়ে গিয়েছিল। জিশান কিছুক্ষণ চুপ রইল, অতঃপর সন্ধিহান কণ্ঠে বলল, ধাক্কাটা তোকে জানে মারার জন্য দেয়নি, কারণ গাড়িটা এখন অ্যাঙ্গেল থেকে ধাক্কা মেরেছিল যেন তোর আঘাত লাগে। পরপর কিছুটা একযোগে ভারী স্বরে আওড়ালো, তোর শত্রু হলে তো প্রাণে মেরে দেওয়ার কথা। জানি না ইয়ার, অনেক ঘাটাঘাটি করার চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। গাড়ির নাম্বারটা দেখতে পারলে হয়তো সেটাও পেলাম না। ভয় জিশান দাঁড়িয়ে সেটা নিয়ে গভীর কথোপকথনে ব্যস্ত হয়ে পড়ল। আর এদিকে সারা দূর থেকে সুমির কর্ম দেখেই যাচ্ছে। রং মাখা শরীর নিয়ে সেদিকে দাঁত কিড়মিড়িয়ে হাত মুঠো করে তাকিয়ে আছে। সহ্য হয় না তার জিদ্দাতের পাশে অন্য কাউকে। সুমি তো আছেই গায়ে আঠার মতো চিপকে থাকার জন্য। জিদ্দাতের শার্টের দুটো গুতুম খুলে শক্ত লোমহীন ফর্সা বক্ষে রক্ত মেখে দিচ্ছি। প্রতিটা জায়গায় রং লাগানোর ধরন ছিল হট টাচের মতো। জিদ্দাত সুমিকে নিজের কোল থেকে ধাক্কা দিয়ে পাশে নামিয়ে দিল। দু পায়ে নামিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো। ফিলিং হট। ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ায় কিছুটা অবাক হয়েছিল, তবে এখন সেটা মাথায় না নিয়ে তর্জনী আঙুলের সামনে ঝুলিয়ে থাকা রেড কালার হেয়ার প্যাঁচাতে প্যাঁচাতে বাঁকা হেসে বলল, গরম হয়ে গিয়েছো যেহেতু, বেডে নিয়ে ফিলিংস তুলে ঠান্ডা করার দায়িত্ব আমার। সে ঠোঁট বাঁকিয়ে হু হু করে হেসে উঠল। সুমি কপাল কুঁচকালো। অল্প সময়ে সে হাসি থামালো। পিয়ার্সিং করা ঠোঁট কামড়ে ধরে পর ছেড়ে ঝুঁকে গেল সুমির দিকে। স্লো ভয়েসে ভুরু নাচিয়ে আচমকা বলে উঠল, জিদ্দাতের ফিলিংস তো একজনই তুলতে পারেন। উনি তার থেকে হাজার মাইল দূরে থাকলেও জিদ্দাতের মন শুধু ওনাকেই চায়। সুমি দাঁত চাপল। কার কথা বলছে বুঝতে তার এক সেকেন্ডও সময় লাগেনি। ঠিক সে সময় সেদিক দিয়ে একটা লোক দৌড়ে যাওয়ার সময় হঠাৎ আর্তনাদ করে পা চেপে ধরল। যন্ত্রণায় কাতরে নিচে বসে পড়ল লোকটি। সুমি তৎক্ষণাৎ সেদিকে তাকালো। লোকটার পায়ের ক্ষতস্থান থেকে গলগলিয়ে রক্ত বেরোচ্ছে। এতে সুমি আতঙ্কিত মোটেও হলো না, বরং সেদিক থেকে নজর সরিয়ে জিদ্দাতের হাতের দিকে তাকালো। হাতের সাইলেন্স যুক্ত গানটি লোকটার দিকে তাক করে রাখা। জাবরার তার দিকে দৃষ্টি স্থির রেখে লোকটার পায়ে নিখুঁত অভিজ্ঞতায় শুট করে দিয়েছে। সুমি সেদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে তার ভঙ্গিতে বাঁকা হেসে আওড়ায়, পারফেক্ট বয়। জাবরার বরাবরই বাঁকা হাসি ছুড়ল। গানটা সামান্য উঁচিয়ে ইশারার ভঙ্গি করতেই হঠাৎ পেছন থেকে দুজন দেহরক্ষী ঝাঁপিয়ে লোকটাকে পাকড়াও করে টেনে নিয়ে যেতে শুরু করলো।
লোকটা পায়ের অসহ্য যন্ত্রণা ভুলে মরিয়া হয়ে ছটফট করতে লাগলো, শক্তপোক্ত গার্ডদের হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টায়। গানে সাইলেন্সার যুক্ত হওয়ার কারণে গুলির গর্জন কেউ টের পায়নি। নিঃশব্দে গুলি বেরিয়ে একদম নিশানায় লেগে গিয়েছে। শুধু কয়েকজন লোকটার অসহায় আর্তনাদ শুনতে পেয়ে আতঙ্কে কেঁপে উঠেছিল। রক্ত ভেসে যাচ্ছিল লোকটার পা, চেপে রাখা হাত থেকে বেয়ে মাটিতে টপ টপ করে পড়ছিল। লোকটাকে রক্তাক্ত অবস্থায় ও মাফিয়াটার ভয়ঙ্কর শীতল দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকার সাহস কারো আর হয়ে উঠল না। কাঁপতে কাঁপতে আতঙ্কে জমে থাকা দেহ নিয়ে তৎক্ষণাৎ সে স্থান ছেড়ে পালিয়ে দূরে চলে গেল। রানী মিতুর রুমে বসে থাকতে না পেরে হঠাৎ উঠে দাঁড়ালো। মা বাবার চিন্তা মাথার ভেতর ছুরির মতো বিচ্ছে। তার উপর পেনড্রাইভটা কোথায় আছে সেটা খুঁজে বের করার উন্মাদনা বুকের ভেতর অস্থির ঝড় তুলছে। সে রুম থেকে বের হয়ে আসলো। সামান্য পথ যেতে হঠাৎ শোভান সামনে চলে আসায় ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। তার আগ মুহূর্তেই নিজেকে সামলে পিছিয়ে আসলো। খানিক বিরক্তিতে চোখ মুখ কুঁচকে সামনে তাকালো। অচেনা ২৬ বছরের পুরুষকে দেখে মুহূর্তেই অস্বস্তির গভীর খাদের ভেতর পড়ে গেল। হাত কচলাতে শুরু করে দিল সে। রানীকে দেখা মাত্র লালসা ভরা দৃষ্টিতে তাকিয়ে শোভান মনে মনে আওড়ালো, শোভান, মুরগি তো তোর আশেপাশেই, সাক্ষাৎ পরের সামনে দাঁড়িয়ে আছিস তুই। রানী সাহস করে শোভানের দিকে তাকিয়ে থাকলো। শোভানের এহেন চাহনি তার মোটেও ভালো লাগছে না। অস্বস্তি তার বেড়ে চলছে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে শোভানকে পাশ কাটিয়ে খুব দ্রুত সেখান থেকে চলে আসলো। শোভান পিছু যেতে গিয়েও কিছু একটা মনে করে গেল না, শুধু রহস্যময় হাসলো। রানী কিছুটা সামনে গিয়ে হঠাৎ দৌড়ে নিজের রুমে প্রবেশ করলো। দরজা বন্ধ করে ঘেঁষে দাঁড়িয়ে হাঁপাতে শুরু করলো। ভয়ে বুক যেন ধড়ফড় করছে। অন্ধকার লুটে একটা লোককে বেঁধে রাখা হয়েছে। অন্ধকার কুঠিরে একটা লোককে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে শক্ত মোটা রশি দ্বারা। নড়াচড়ার সামান্য সুযোগটুকুও নিষিদ্ধ। মাথার উপর ঝুলে থাকা ক্ষীণ আলোয় একটিমাত্র বাতি কাঁপতে কাঁপতে জ্বলছে। তার হলুদাভ আলো শুধু লোকটার গা আর আশপাশের সামান্য অংশ ছুঁয়ে গেছে, বাকিটা গিলে খাচ্ছে ঘন অন্ধকারে। পায়ের ধারে ক্ষত থেকে ধীরে ধীরে রক্ত চুয়ে পড়ছে। নিস্তব্ধতার বুকে শব্দটা অস্বস্তিকরভাবে প্রতিধ্বনিত হচ্ছে। লোকটার শরীর ক্লান্ত অবসন্ন, ঘাড় একপাশে নেতিয়ে পড়েছে, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে। শ্বাস নিচ্ছে অতি কষ্টে। প্রতিটি নিঃশ্বাস যন্ত্রণার সাথে এক অদৃশ্য লড়াই। তার দুপাশে হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়েছে দুজন গার্ড। চোখে কোনো অভিব্যক্তি নেই, নিঃশব্দ এই অন্ধকারেরই প্রহরী। ঠিক তখনই কুটিরের বাহির থেকে ভারী পদধ্বনি ভেসে এলো। শব্দটা যত এগিয়ে আসছে ঘরের বাতাস তত ভারী হয়ে উঠছে। দরজার অন্ধকার ফাঁক ভেদ করে ঢুকে পড়ল এক টুকরো দীর্ঘ ছায়া। আগমন ঘটল মাফিয়া বসের। তার উপস্থিতি নিঃশব্দ, তারপরেও দম বন্ধ করা এক কর্তৃত্ব ছড়িয়ে পড়ল মুহূর্তেই। একজন গার্ড তৎক্ষণাৎ আহত লোকটির সামনে মজবুত চেয়ার এগিয়ে দিল। জাবরার ধীরে বসলো, পায়ের উপর পা তুলে। অবহেলার ভঙ্গিতে হেলান দিল চেয়ারে। তীক্ষ্ণ চোখে লোকটার দিকে তাকালো সে। লোকটা মাথা তুলল। জাবরার শান্ত ভঙ্গিতে সোজা হয়ে বসে লোকটার দিকে ঝুঁকে গিয়ে শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ল। কে পাঠিয়েছে? লোকটা বাঁচার আশায় কাপা গলায় বলল, নাম জানি না, তবে একটা মেয়ে ডিল করছিল। টার্গেট কে ছিল? সেও একটা মেয়ে। জাবরারের চোয়াল খাড়া হলো। মুহূর্তে দাঁত কপাটে শব্দ করে ঘর্ষণ হলো একে অপরের সাথে। সে মুঠোবন্দি করে নিল হাত। ঘন ভ্রুদয়ের গোটা কতক ফেলে হিংস্র দৃষ্টিতে সে কিড়মিড়িয়ে উঠল। কে ছিল সে? লোকটা ভারী শ্বাস ফেলল। স্পষ্ট তার মুখাবয়বে ঘাম গড়িয়ে টুপটুপ ফোঁটা হয়ে পড়ছে। সবটুকু দম একসঙ্গে করে কাপা কণ্ঠে বলল, ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা মেয়েটি। মুহূর্তেই কুটিরের ভেতরে আচমকা শব্দ, লোহার টানে, হঠাৎ নড়াচড়া আর চাপা ধাতব সংঘর্ষ। গার্ডরা এক ধাপ পিছিয়ে এলো। কেউ কিছু বুঝে ওঠার আগে আহত লোকটির চেয়ার
ধপ করে মাটিতে পড়ে গেল। অন্ধকারের ভেতর নেমে এলো সহিংসতার তীক্ষ্ণ ছন্দ। ট্যাকটিক্যাল নাইফের ধারালো আঘাত একের পর এক দ্রুততায় মাংস ছিন্ন ভিন্ন করে দিতে শুরু করলো। নিস্তব্ধ কুটিরের নীরবতা ভেঙে দিচ্ছে চাপা ধাতব শব্দে। লোকটা শেষ বাক্যটা মুখে ঝুলে রইল। আর্তনাদ করার সুযোগটুকুও দেয়নি হার্টলেস মানব। শুধুমাত্র একটি বাক্য তার শীতল মস্তিষ্কে অগ্নিলাভা তড়াক করে ফেটে দিয়েছে। সে কুপিয়ে যাচ্ছে নির্মমভাবে। তার চোখে জ্বলছে অগ্নিশিখার দাবানল। সাদা অংশে ছড়িয়ে পড়েছে টকে টকে রক্তিম আভা। শরীরের ভেতরে জমে থাকা আগুন বিস্ফোরিত হয়ে উঠল ভয়ঙ্করভাবে। অনিয়ন্ত্রণে দাঁত শক্ত করে চেপে একের পর এক আঘাত করে যাচ্ছে। প্রতিটা আঘাত কেবল শাস্তি নয়, বরং নিজের ভেতরের অস্বাভাবিক রাগের হিসাব মেটানো। সে থামার নয় যতক্ষণ না দেহ পিস পিস করা শেষ হচ্ছে। ক্ষোভে জর্জরিত পুরুষের মুখে রক্ত ছিটকেছে বহু আগে। সাদা শার্টে টকটকে লাল রঙে রঙিন হয়ে গিয়েছে পুরোপুরি। সে কিসের রাগ মেটাচ্ছে? প্রকাশ কি পাচ্ছে? তার হঠাৎ কিসের এত উন্মাদনার ছায়া? সে সম্পূর্ণ রেগেছে শুধুমাত্র ছোট একটি বাক্যে। প্রতি কূপে নিখুঁতভাবে কানে ভেজে যাচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা মেয়েটি। সে থামল ঠিক তখন যখন শরীরের অংশগুলো কিমাতে পরিণত হয়েছে। ছোট ধারালো ট্যাকটিক্যাল নাইফে দ্বারা দীর্ঘ 1 ঘন্টায় সে দেহ কুচি কুচি করে ছেড়েছে। জঙ্গলের ঘন আবরণে ঢেকে থাকা কুটিরটিকে সন্ধ্যার নিভে আসা আলো ধীরে ধীরে গ্রাস করছিল। দিগন্তজোড়া অন্ধকার বৃক্ষ শাখার ফাঁক গলে গলে নেমে এসে চারপাশ রহস্যময় আবরণে ঢেকে দিয়েছে। বাতাসে স্যাঁতসেঁতে মাটির গন্ধ, দূর থেকে ভেসে আসা অচেনা নিশাচর শব্দ। তারই মধ্যে কুটিরের সামনে দাঁড়িয়ে থাকা 3টি অবয়ব স্পষ্ট। 3 যুবকের চোখে মুখে ছায়া খেলা করছে, কণ্ঠস্বর নিচু। তারা একে অপরের কাছে ঝুঁকল। একজন সন্ধিহান কণ্ঠে আওড়ালো, গুরু, কোন মিশনের কাজে মহলায় নিজে হাত ভরিয়েছে? অপরজনের থেকে উত্তর এলো দ্রুত, কিন্তু তাতে নিশ্চয়তার চেয়ে বিস্ময়ই প্রকট। মিশন হলে অবভিয়াসলি জানতাম। প্লেন এ অ্যান্ড বি সাকসেস। সি প্রায় কমপ্লিট, কারণ জাহাজ আটলান্টিক মহাসাগরের মধ্যেখানে আটকে দিয়েছি। সেখানে তাদের লোকজন ধরিয়ে এনে মারার প্রশ্নই আসে না। বিষয়টা খুবই ভাবার। মধ্যবর্তী যুবকের কপালে ধীরে ভাঁজ গাঢ় হলো। তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। অদেখা হিসেব মিলিয়ে নিচ্ছে মনে মনে। চারপাশের অন্ধকার তার চিন্তাকে আরো গভীর করে তুলল। অতঃপর সে চিড়িবিড়িয়ে মুখ খুলল, যা বলার আছে তোদের সেসব একান্ত এরিয়ায় গিয়ে বলিস। তবে কেউ ভুলেও গরুকে জিজ্ঞেস করতে যাস না, সে পুরো আগুন হয়ে আছে। রাত ঠিক 12টার ঘরে। রানীর মনে অনেকটা ভয় কাজ করছে। কিসের জন্য ব্যালকনিতে দাঁড়াতে গেল? তারই ভুল হয়েছে। সে নিজেই স্বীকার করছে এটা একদমই তার উচিত হয়নি। জাবরার আজ শুধু শুধু রাখবে না, বরং তার চরম লেভেলের ভুলের জন্যই রাখবে। কত লোকজন ছিল সেখানে, তাকে তো আগেই নিষেধ করে দিয়েছিল। ধুর, এখন কি হবে তার? লোকটা আচ্ছা মতো এসে ধোলাই করবে। সে দুহাত বুকে জড়িয়ে চোখ বন্ধ করে আওড়ালো, ও খোদা, রক্ষা করো। এবারের মতো দ্বিতীয়বার ভুল করতে গেলে আগে 100 বার ভেবে নেব। রাত্রির গভীরতা ধীরে ধীরে ঘনীভূত হয়ে উঠেছে। তবুও সে নৈশব্দের ভেতরেও রানীর দেহ মন যেন এক অদৃশ্য পীড়নে কুঁকড়ে আছে। নাড়ি ভুড়ি পেঁচিয়ে ধরা অস্বস্তি তাকে শয্যার স্বস্তি থেকে বঞ্চিত করে রেখেছে। বিছানায় স্থির থাকা আর সম্ভব হলো না। উঠে দাঁড়িয়ে সে পায়চারি শুরু করলো, রুমের এদিক থেকে ওদিক। রুমের ভেতর ভারী নিস্তব্ধতা জমাট বেঁধেছিল। ঠিক সে সময় দরজার কপাটের ঘর্ষণ শব্দে ছড়িয়ে পড়তে সে আকস্মিক বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল। দৃষ্টি ছুটে গেল দরজার দিকে। সেই দৃষ্টি আতঙ্কে স্থির হয়ে গেল সেদিকে। প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা অবয়বটি অগ্নিগর্ভ ক্রোধের প্রতিমূর্তি। জাবরারের সমগ্র দেহ থরথর করে কাঁপছে। সংযত রোষ সীমা ভেঙে বিস্ফোরিত হয়ে উদ্যত। তার চোখ দুটি রক্তাভ,
উত্তপ্ত প্রলয়ের পূর্বাভাস বহন করছে। সে দৃষ্টির আগুন যেন তাকে ভস্ম করে দেবে। রানী আর রাস্তা না পেয়ে পিছিয়ে যেতে যেতে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না, প্লিজ এবার মাফ করে দিন। সে দাঁত কটমট করে এগিয়ে এলো দ্রুত গতিতে। এক হাতে দুটো গাল শক্ত করে চেপে ধরল রানীর। রানী হাত রাখলো জাবরারের হাতের ওপর। তার মধ্যে সে চিড়বিড়ি উঠল। এই অসৎ রানী, চোখ দিয়ে মোট কতজনকে দেখেছেন? রানী বুঝার পরেও মার খাওয়ার ভয়ে আমতা আমতা করলো। মানে? আহম্মক নারী, কলিজে টেনে ছিঁড়ে ফেলবে একদম। আমার সাথে নাটক একদম চলবে না। যেটা বলেছি সেটার উত্তর দিন। আমি কাউকে দেখিনি, শুধু গুট্টুকে দেখছিলাম। বাকিদের দিকে আমি ভালো করে তাকাইনি। জিদ্দাত চিৎকার করলো। আপনাকে কতজন দেখেছে? রানীর কাছে এই উত্তর নেই, শুধু অসহায় মুখ করে তাকিয়ে আছে। আজকাল মিথ্যা বলে ভালো এক্সপার্ট হয়ে গেছেন দেখছেন। কোনো ব্যাপার না বিবি, আপনার স্বামীর চোখ ওয়াশ করতে জানে। অদ্ভুতভাবে বাঁকা হেসে বলে রানীর গাল ছেড়ে দিল। রানী ভয়ার্ত চেহারা নিয়ে তাকালো। জিদ্দাত নীরবে পকেটে হাত গুজল। রানী জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। সে জানে জিদ্দাতের সাজা স্বাভাবিক সাজা হতেই পারে না। বাঁচার জন্য একবার শেষ চেষ্টা চালানোর প্রস্তুতি নিয়ে জল ভর্তি অদ্ভুত নীল নয়ন স্থির করলো জাবরারের দিকে। জলে টইটম্বুর হয়ে থাকা আখিতে স্পষ্ট দেখা যাচ্ছে অসহায়তা, এবারের মতো ক্ষমা করে দেওয়ার আকুলতা। নিষ্পাপ মুখখানা নিয়ে তাকিয়ে আছে ক্ষমা পাওয়ার আশায়। এতে কি পাষাণ মানবের মন গলবে? মস্তিষ্কে ফুটতে থাকা উত্তপ্ত আগুন কি একটুখানি হলেও নিভবে? অসহায় দৃষ্টি নিয়ে নীরবে তাকিয়ে থাকার মাঝেই চোখ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। কিন্তু জিদ্দাত সে দুর্বলতাকেও ছাড় দিল না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সে চোখের অশ্রুকে কঠিনভাবে রফাদফা করে ছাড়ল এবং এক হাতে থুতি ধরে মুখটা আরেকটু উঁচু করে জিভ দিয়ে গাল ঠেলে পরপর পিয়ার্সিং করা লিপ স্লাইড করলো। চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, যদি ভেবে থাকেন আপনার অদ্ভুত আঁখি দিয়ে আমার মস্তিষ্ক বদলে দিবেন, তাহলে শুনে নিন বিবিজান, ভাবনাটাই সম্পূর্ণ ভুল। রানী আকুতি ভরা কণ্ঠে কিছু বলতে যাচ্ছিল, ঠিক সে মুহূর্তে জিদ্দাত ধীরে পকেট থেকে হাতে বের করে আনলো। চোখের সামনেই আচমকা এক অদ্ভুত স্প্রে ছুড়ে দিল রানীর। হঠাৎ করে তীব্র জ্বালা আগুন হয়ে ঝাঁপিয়ে পড়ল তার চোখে। চোখ খিচে দু হাতে চেপে ধরল সে। সেকেন্ডের মধ্যেই শরীর ছটফট করে উঠল অসহ্য যন্ত্রণায়। মনে হচ্ছে পুরো চোখ দুটো আগুনে দাও দাও করে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। যন্ত্রণায় হাহাকার করে উঠল। জিদ্দাতের মুখে নিস্পৃহ শয়তানি ভরা ঠান্ডা হাসি ছাড়া আর কিছু দেখা গেল না, বরং পুরুর কণ্ঠে শুধালো, পরের বার অন্য পুরুষের দিকে তাকানোর আগে অন্তত 10 বার ভাববেন বিবি। পরপর ঝুঁকলো তার দিকে। ইউ উইল অনলি সি মি অ্যান্ড নো ওয়ান এলস, মাইন্ডেড। রানী ফ্লোরে আছড়ে পড়ল। এক প্রকার গড়াগড়ি খেতে খেতে যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। বলতে গেলে গলা কাটা মোরগের ন্যায় ছটফট করছে। চোখের জ্বালা তাকে পাগলের মতো করে তুলেছে। জিদ্দাতের স্থির নয়ন একটুও নড়ছে না। রানীর প্রতিটি যন্ত্রণা তার চোখে নিছক খেলা। শুধু কি মনে প্রশান্তি মিলছে? তীক্ষ্ণ চাহনিতে কি নিষ্ঠুরতায় দেখা যাচ্ছে, নাকি অন্য কিছুও প্রকাশ পাচ্ছে? তারটা সব সময় ধোঁয়াশায় রয়ে যায়, অথচ ভেতরে কি চলছে আদৌ কারো জানা নেই। শুধু যত রকম প্রকাশ পেয়ে যাচ্ছে সব সামনের নারীরই। রাত গভীরের সীমা ছুঁয়ে গেছে। 2টো বাজতেই চারিদিকের নিঃশব্দ আরো গাঢ় এবং স্তব্ধ হয়ে উঠেছে। অথচ সে স্তব্ধতার বুক চিরে ভেতরের রুমটিতে দাউ দাউ করে জ্বলে উঠেছে এক অদৃশ্য অগ্নিকুণ্ড। সুমির অন্তর্গত ক্রোধ দেহের প্রতিটি শিরা উপশিরায় ছড়িয়ে পড়ে তাকে উন্মত্ত করে তুলেছে। তার নিঃশ্বাস ভারী, চোখে রক্তিম দীপ্তি। দামি কাচের জিনিসগুলো একে একে তার হাতের আঘাতে ফ্লোরে ভেঙে পড়ছে। প্রতিটি ভাঙনের শব্দে তার জমাট ক্ষোভ খান খান হয়ে ছিটকে পড়ছে চারদিকে। চকচকের টুকরোগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে। শ্যামা মেয়েকে কোনো মতেই থামাতে পারছেন না। সারা সম্পূর্ণ নিজের মতো করে একপাশে বসে নির্লিপ্ত ভঙ্গিতে ফোনে ডুবে আছে। সুমি নিজের ল্যাপটপটিকে প্রচণ্ড আক্রোশে ছুঁড়ে মারল।
মুহূর্তে ভেঙে চূর্ণ হলো। তার বুক ওঠানামা করছে দ্রুততায়, দম বন্ধ। রাগে সে চিৎকার করলো। ছাড়বো না আমি এই মেয়েকে, কিছুতেই না। শ্যামা ধীরে অত্যন্ত সতর্কতায় তার কাছে গিয়ে দাঁড়ালেন। কাঁপতে থাকা পিঠে আলতো হাত রাখলেন। রাগের উত্তাল ঢেউয়ের মাঝে স্থিরতার স্পর্শ ছুঁয়ে দিতে দিতে ওনার সংযত কণ্ঠ। সোনা, একটু শান্ত হও, ঠান্ডা মাথায় ভেবে একটা ব্যবস্থা করো। সুমির আগে গিজগিজ করতে করতে চুল খামচে ধরে বেডে গিয়ে বসে পড়ল। সারা এবার উঠে দাঁড়িয়ে ফোনটা জিন্সের পকেটে রেখে এগোতে এগোতে বলল, মামুনি একদম ঠিক বলেছে, ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে। এত হাইপার হচ্ছ কেন? জাবরার আজ বাগানে স্পেসে যে লোকটাকে গুলি করেছে সে কে ছিল? আমি যতদূর জানি জাবরার কারণ ছাড়া কারো গায়ে একটা আঁচড়ও দেয় না। সারা কেমন ঘাবড়ালো, তবে বুঝতে না দিয়ে স্বাভাবিক গলায় উত্তরে চোখে মুখে ভাঁজ ফেলে দুকাঁধ উঁচিয়ে বলল, আই ডোন্ট নো। সুমি কিছু বলল না আর। চোখ বন্ধ করে নিজেকে সামলে কিছু একটা গভীরভাবে ভাবল। অতঃপর চোখ মেলে শয়তানি হাসল। সারা তা দেখে পাশে বসতে বসতে উৎসাহিত কণ্ঠে আওড়ালো, কিছু ভেবেছো? এবার কি করা যায় সেটা নিয়ে? ভেবেছি তো আমি অনেক কিছুই, এবার জাস্ট দেখো সুমি কি করতে পারি। শ্যামা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আমি খুব এক্সাইটেড সোনা। মম, এটা কিন্তু তোমারও হেল্পের প্রয়োজন। সুমির কথায় শ্যামা তৎক্ষণাৎ কুটনামি ভরা কণ্ঠে বললেন, আমায় কি করতে হবে শুধু বলো, তারপর দেখবে তোমার মমের খেলা। টাইম স্কিপ। রাত তৃতীয় প্রহরে নিস্তব্ধতার গভীরতা আরো ঘন হয়ে নেমে এসেছে। ম্যানশনের প্রতিটি করিডোর নিস্তব্ধ। নীরবতার ভেতর ক্লান্ত পদক্ষেপে সোহানা বেগম প্রবেশ করলেন রামদাসের কক্ষে। রামদাস শয্যার প্রান্তে বসে ফাইলের স্তূপে ডুবেছিলেন, কাগজের পাতায় চোখ নিবদ্ধ। সোহানা ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলেন, দুহাত দূরত্ব বজায় রেখে। অথচ সে দূরত্বে লুকিয়ে রইল বহু প্রকাশিত কথার ভার। ওনার দৃষ্টি স্থির হলো রামদাসের তামাটে মুখাবয়বে। রামদাস সোহানার দিকে তাকালেন না। ফাইল ঘাটার মাঝে খুব শান্ত স্বরে প্রশ্ন করলেন, কিছু বলবে? সোহানা বেগম তৎক্ষণাৎ আফসোসের স্বরে প্রত্যুত্তর করলেন, সারাটা জীবন এভাবে শেষ করে দিলেন? ঠুনকো মনে হয়। রামদাসের এহেন কথায় সোহানা বেগম কোনো উত্তর দিতে পারলেন না। মাথায় আঁচলটা ভালো করে টেনে দৃষ্টি স্থির করলেন নিচের দিকে। নিজেকে খুব অপরাধী মনে হয় সব সময়। ঠোঁট চেপে ধরলেন। চোখের কোণে ভিজে উঠেছে তিনার। কম্পিত স্বরে আওড়ালেন, অভিশাপ দিবেন নিশ্চয়? রামদাস ধীরে দৃষ্টি তুললেন। ওনার চোখ স্থির হলো সোহানার মুখে। সে দৃষ্টিতে কঠোরতার আড়ালে লুকিয়ে থাকা কোমলতা ধরা দিল ক্ষণিকের জন্য। ওনারও চোখের কোণে জমে উঠল অশ্রুর স্বচ্ছ রেখা। অপ্রকাশিত অনুভূতির নিঃশব্দ অস্বীকৃতি কারণে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল তেনার। অমূল্যহীন ভাবছ? সোহানা হঠাৎ মুখ তুলে তাকালেন। চোখের বাঁধ ভেঙে অশ্রু গড়িয়ে পড়ল অবিরত। কান্নার ভেতরে এক অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ল ঠোঁটে। বিরহ বেদনা স্বীকারোক্তির মিশ্রণ মিশিয়ে বললেন, আমাদের মাঝেই সীমাবদ্ধ থাকবে? মঞ্জুর না হওয়া ব্যর্থ মনের অধিকারও নেই। রামদাসের উত্তরে সোহানা বেগম হাসি থামিয়ে ডুকরে কেঁদে উঠলেন। কণ্ঠ রুদ্ধ হয়ে এলো, অশ্রু নামলো অবাধে। মাথা নিচু করে জানালেন, শুক্রিয়া। পরপর বলেন, ততটুকু কৃতজ্ঞতা যতটুকু হলে সকাল শুরু হয় কৃতজ্ঞতার ভার নিয়ে, রাত শেষ হয় সৃষ্টিকর্তার কাছে অফুরন্ত প্রার্থনা করে। এই জন্মে তো শত চেষ্টার পরেও সৃষ্টিকর্তার মন গলান না পড়ে জন্মের যেন মন গলিয়ে দেয়, সেই কামনাই করি। রামদাস দাঁত খিঁচে ঢোক গিললেন। মাথা নিচু করে মলিন হাসার বৃথা চেষ্টা চালালেন। সোহানা বেগম সেখানে আর এক সেকেন্ডও বসতে পারলেন না। তৎক্ষণাৎ সে স্থান ত্যাগ করে আসলেন। ওনাদের দুজন মানুষের মনে অজানা সত্যের হাহাকার বয়ে যাচ্ছে। ইন মর্নিং। রানীমা উঠো। এক ডাকেই চোখ মেলে তাকালো। সাদা অংশে রক্তিম হয়ে অধিক মাত্রায় ফুলে উঠেছে।
এমন অবস্থা দেখে সোহানা হাইপার হয়ে উঠলেন। রানীকে টেনে তুলে উত্তেজিত স্বরে বললেন, কি হয়েছে? চোখগুলো এরকম লাল হয়ে আছে কেন তোমার? শরীর ঠিক আছে তো? কোথাও কষ্ট হচ্ছে বলো আমাকে। রানী রক্তে ভেজা চোখে এক দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকিয়ে রইল। সেদিকে মলিন মুখখানা নিয়ে আনমনে আওড়ালো, মনের মতো শাশুড়ি পাইলাম আম্মা, স্বামী পাইলাম না। বলতে বলতে রক্তিম চোখে পানিতে টইটুম্বুর হয়ে আসলো। সোহানা বেগম থ মেরে বসলেন। বুঝতে দেরি হলো না ছেলের কর্ম। দীর্ঘশ্বাস ছাড়লেন ব্যর্থ শাশুড়ি। স্পষ্ট মায়ের কাছে সন্তান দুর্বলের বদলে মা সন্তানের কাছে দুর্বল। তিনি নরম স্বরে বললেন, আমি সিংহ গর্ভে ধারণ করেছি, শেষ বেলায় আমাকেও হুঙ্কার শুনতে হয়, তবে আমি এতে এতটুকু অসন্তুষ্ট নই। এইটুকু বলে তিনি থামলেন। ঠোঁট ভিজিয়ে পরপর কাঁপা কাঁপা গলায় বললেন, বাস্তবতায় খুব কঠিন। জীবনে আমাকে অনেক ভয়ঙ্কর কিছুর সাথে মোকাবেলা করতে হয়েছে, যা কল্পনার করাও দায় ছিল, তাও খুব সহজে ঘটেছে আমার সঙ্গে। রানী থমকালো। পুরোপুরি জানতে ইচ্ছে করলো ওনার সেসব কথা। তবে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে সোহানা নিজেকে সামলে ধামা চাপা দিয়ে ফের রানীকে শক্ত কণ্ঠে বললেন, এমন কিছু করো না যাতে সিংহ পুরোপুরিভাবে তার হিংস্র রূপ নিতে বাধ্য হয়। আশ্চর্য চোখে শাশুড়ির দিকে তাকায়। তার পুরো শরীর নাড়িয়ে তুলেছে এই কথায়। খানিকের জন্য মনে হলো সে কোথাও ভুল করতে যাচ্ছে না তো, কিন্তু পর মুহূর্তে মা বাবার হাসিমাখা মুখের কথা মনে পড়তে সে আদেশ মুহূর্তে উপেক্ষা করে ছুঁড়ে ফেলল। এখন তার চোখ জ্বালা কিংবা যন্ত্রণা করছে না, শুধু লাল হয়ে ফুলে আছে। সোহানা ছেলের কর্ম জেনে চিন্তামুক্ত হলেন। চোখ ঠিক হয়ে যাবে, এটা তো ছিল খানিকের সাজা। সবকিছু বাদ দিয়ে তিনি নিজেকে স্বাভাবিক রেখে হাতে করে নিয়ে আসা বক্স খুলে হেসে বলেন, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। রানী চোখ মুছে সেদিকে তাকাতে দেখল একটা কাচের বোতলে তেল। ভুরু কুঁচকে আসলো তার। শাশুড়ির দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো সে। সোহানা বেগম সে দৃষ্টি অনুসরণ করে হেসে উত্তর করলেন, এই তেলটা আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। এটা দেওয়ার পর দেখবে খুব শীঘ্রই তোমার চুল আবারও আগের মতন লম্বা হয়ে যাবে। শাশুড়ির কথা শুনে এবার না হেসে পারল না। সোহানা বেগম সেটা পাশে রেখে বক্স থেকে একটা কাঠের চিরুনি বের করলেন। এটা দিয়ে চুল চিরুনি করলে চুল ঝরে পড়বে না। উনি পরপর আরো অনেক কিছু প্রয়োজনীয় প্রাকৃতিক জিনিস বের করে বলতে থাকলেন কোনটা কি কাজে লাগে। রানী শুধু হাসছে আর শাশুড়ির কাণ্ড দেখছে। দিন শেষে এই শাশুড়িটার জন্যই টিকে আছে। তিনি না থাকলে উপায় ছিল না। সোহানা এক এক করে সবকিছু ড্রেসিং টেবিলের উপরে সাজিয়ে রাখলেন, শুধু তেলের বোতলটা ছাড়া। উনি সেটা নিয়ে পুনরায় রানীর কাছে এসে মাথায় বিলি কেটে আলতো হাতে তেল লাগাতে শুরু করলেন। রানী কোনো প্রকার বাধা দিল না, চুপচাপ বসে রইল। ভালোই লাগছে। ঠিক তখনই দরজা দিয়ে কেউ প্রবেশ করলো। রানী আর সোহানা বেগমের সেদিকে নজর যায়। সাদা শার্ট পরিহিত, এক হাতে ফোনের সাথে ধুতি হাঁটু অবধি তুলে ধরে রেখেছে, অপর হাতে ধোয়া উড়ন্ত সিগারেট টানতে টানতে গম্ভীর মুখ করে জাবরার এসে ডেস্কের উপর ফোনটা রাখলো। সোহানা বেগম তৎক্ষণাৎ বেড থেকে নেমে রানীর দিকে তাকিয়ে মুচকি হেসে এক সেকেন্ডের জন্য দেরি করলেন না, রুম থেকে বের হয়ে গেলেন। রানী বেড থেকে নেমে চুল খোপা করতে করতে ওয়াশরুমে চলে আসলো। মিররের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মনের সাহস জোগালো। তাকে পারতেই হবে, ভয় পাওয়ার সময় নয় এখন। যতটা কাছে ঘেঁষতে পারবে ততটা তার জন্যই সহজ হবে। দুহাত শক্ত করে বুকে চেপে নিজেকে সামলে চোখ খুলল। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হাসল। সে পারবে, যে করেই হোক তাকে পারতেই হবে। এই মেনশনে না থাকলে নিশ্চয়ই পেন ড্রাইভটা মাফিয়ার দ্বিতীয় মেনশনে আছে। ওই মেনশনে যে করে হোক যেতে হবে। চোখে মুখে পানি ছিটালো এবং সুন্দর করে ঘোমটা টেনে ওয়াশরুম থেকে বের হলো। জাবরার আধা শোয়া হয়ে কপালে এক হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। বেডের কাছে আসতে দৃষ্টি গিয়ে ঠেকল তার পুরো শরীরে। সাদা শার্টটা
ঘামে এতটা ভিজে গেছে যে শরীরের সঙ্গে চেপে বসে আছে। বলিষ্ঠ দেহের প্রতিটি ভাঁজের ভাঁজ নগ্ন চোখে স্পষ্ট হয়ে উঠেছে। শার্টটা ফেটে যাবার উপক্রম। এক প্রকার গায়ে যুদ্ধ করে ফিট হয়ে আছে। লোকটার শরীর দেখলেও গা কেমন শিউরে ওঠে। তবে মনে মনে কিছু একটা চিন্তা করে পুনরায় ওয়াশরুমে ফিরে আসলো। একটা মাঝারি সাইজের বোলের মধ্যে পানি নিয়ে বের হলো সে। জিদ্দাতের পায়ের সামনে রাখলো বোলটা। অবশ্য এতে তার খুব ভয় করছে, তবে মনের সাথে এক প্রকার যুদ্ধ করে সাহস জুগিয়ে নিচ্ছে। নিজের ওড়নার এক পাশ পানিতে ভিজিয়ে নিল, অতঃপর জাবরারের ধবধবে লোমহীন পায়ে হাত রাখল। তার হাত অসম্ভব মাত্রায় কাঁপছে। কম্পিত হাত দ্বারায় পা দুটো ভিজিয়ে রাখা ওড়না দিয়ে মুছে দিতে শুরু করলো সে। জিদ্দাত চোখ বন্ধ অবস্থায় পিয়ার্সিং করা ঠোঁট এলিয়ে অদ্ভুত হাসল। এক পা মুছা শেষ হতেই ঠিক একইভাবে অপর পা সুন্দর করে মুছে দিল রানী। ওড়নাটা পাত্রে রেখে পুনরায় ভিজিয়ে পানি চেপে উঠে দাঁড়ালো। এক নজর জিদ্দাতের দিকে তাকালো। ততক্ষণে জিদ্দাতের মুখের ভাব ভঙ্গি একদম গভীরে ছেয়ে গিয়েছে। রানী ঝুঁকে গেল, শার্টের গুতুম একটা একটা করে খুলে ফেলল। যেই না সে বুকে ভেজা ওড়না দিয়ে মুছতে নেবে, অমনি হাত শক্ত কবজিতে আটল। তৎক্ষণাৎ জিদ্দাতের চোখের দিকে তাকালো, যে কিনা চোখ খাদে নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। রানী ভয় পেল না, বরং সুন্দর করে হেসে বলল, সেবা করছি তো বাধা দিচ্ছেন কেন? বিবিকে কি সেবাটুকু করার সুযোগটাও দিবেন না? অফকোর্স, যত খুশি সেবা করুন, নো প্রবলেম। বলেই হাত ছেড়ে দিল জিদ্দাত। রানী জোরপূর্বক হেসে আলতো হাতে লোমহীন বুক মুছে দিতে ব্যস্ত হয়ে পড়ল। জাবরার রানীর সারা মুখে শান্ত নয়নে নজর বুলাতে থাকে। মুছা শেষ করে সোজা হয়ে আবারও পানিতে ওড়নাটা ভিজিয়ে নেয়। সে সেবা করতে করতে সব ভুলে গিয়েছে প্রায় ক্ষণিকের জন্য। খুব মন দিয়ে কাজটি করতে মগ্ন হয়ে পড়েছে সে। আবারও একইভাবে ঝুঁকে মুখ মুছে দিল। জাবরার চোখ বন্ধ করে ভেজা ওড়না থেকে নিঃশ্বাস টেনে নিল। রানী গলা মুছে দিয়ে দু হাতের শার্টের হাতা উপরে তুলে হাত মুছে দেয়। পিঠ মুছার জন্য তো উঠে বসা দরকার। আনমনে দু কাঁধ ধরে কোমল স্বরে বলে, একটু উঠে বসুন না। জাবরার কথা মতো পিয়ার্সিং করা লিপ হসলকা কামড়ে উঠে বসল। শার্টটি দু কাঁধ থেকে নিচে নামিয়ে খুলে ফেলল সে। রানী দু হাঁটু ভেঙে উঁচু করে বসে কাঁধে এক হাত রেখে পিঠ মুছে দিতে শুরু করলো। পিঠ মুছা শেষ করে চুলগুলো সে এক হাতে নেড়ে চেড়ে দিল। এত বড় চুল যে ঘাড়ের সাথে কানের পাশে বেরিয়ে এসেছে। ঘাড়টা তো প্রায় ডেকেই গিয়েছে। রানী আদৌ নিজের মধ্যে আছে কিনা সন্দেহ আছে। বিরক্তিতে নাক ফুলিয়ে আনমনে সে বলল, চুলগুলো কাটলে কি এমন হয়ে যায়? জাবরার কোলে টেনে বসালো। পেছন থেকে হালকা জড়িয়ে কাঁধে থুতি ঠেকিয়ে কিছুটা হিস হিসিয়ে বলল, কেন, সুন্দর লাগছে না? রানী মুখ গোমড়া করে সাথে সাথে বলল, একটুও না। ওকে, যান, কেটে ফেলবো। রানীর চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। সত্যি? জাবরার অদ্ভুত হেসে মাথা নাড়ালো। রানী তো মহা খুশি, জিদ্দাত তার কথা শুনেছে বলে। সামনে ফিরে গলা জড়িয়ে ধরতেই জিদ্দাত মাতোয়ারা কণ্ঠে আওড়ালো, প্রাণের বিবি, আমার অঙ্গেশ্বরী। সে রানীর কোলে মাথা রাখল। রানী দু হাতে মাথায় হাত বুলাতে গিয়ে মনে পড়ল আসল কথা। তৎক্ষণাৎ সে সুযোগ লুফে নিল। সাহেব, একটা কথা বলি। একটা কেন, পেটের ভেতর যত কথা লুকিয়ে রেখেছেন সবগুলি বলুন বেবি, নো প্রবলেম। এহেন কথায় সে কিছুটা ভড়কে গেলেও সাহস জুগিয়ে বলেই ফেলল, আসলে এই বাড়িতে আমার একটুও ভালো লাগে না। যদি দ্বিতীয় ম্যাচে যাওয়ার ইচ্ছে আছে? অনেকটা চমকে উঠল। তবে এতে ভালোই হলো তার জন্য, আরো সহজ হয়ে গেল। জাবরার দিকে তাকিয়ে মুস্কি হেসে উত্তর দিল, আপনার আবদার কি ফেলতে পারি বলুন, রাতে নিয়ে যাব। রানী শুধু অবাকের উপর অবাক হচ্ছে, মাথায় ঢুকছে না লোকটা তার কথা শুনছে। যথাসাধ্য নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। জিদ্দাত পায়ের উপর পা তুলে রানীর দিকে চোখ উঁচু করে তাকালো। আর কিছু বলবেন?
রানী কেঁপে উঠল। মুখ দিয়ে আওয়াজ বের করা কষ্টকর হয়ে উঠছে, তবে মাথা নাড়িয়ে না বলে দিল। জাবরার খানিক শব্দ করে হাসল। মাথা কোল থেকে তুলে শার্ট হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাত তখন 12টা। জাবরার রুমে প্রবেশ করলো। গায়ের শার্টটি খুলতে খুলতে বেডে বসে থাকা রানীর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে তাড়া দিল, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়েও রেডি হয়ে নেন বেবি। সে দ্রুত নিচে নামলো। শাশুড়ির দেয়া শাড়িগুলোর থেকে বেছে বেছে একদম গাঢ় খয়েরি পাড়ের দই রঙের শাড়িটি নিয়ে সোজা ওয়াশরুমে আসলো। কোনো রকম গায়ে পানি ঢেলে ফ্রেশ হয়ে শাড়ি পরতে শুরু করে দেয়। যদিও ভালো পারে না, তারপরেও পড়ার চেষ্টা করছে। কিছু করার নেই, তাকে সব কিছু এখন পারতে হবে। জাবরারকে ভুলিয়ে ভালিয়ে কাছে ঘেঁষতে পারলেই পেন ড্রাইভটার সন্ধান পাবে সে। শাড়িটা গায়ে সেট করে কুচি তুলে গুজে নিল। পুরোপুরিভাবে পড়া শেষ। যেমনই হোক, প্রথমবার যেহেতু একটু খারাপ হবেই, তবে ততটাও খারাপ হয়নি। রুমে আসতে দেখলো জিদ্দাত নেই। রানী তাড়াতাড়ি করে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিল। অতঃপর শুকানো শেষ হলে খোপা করে নেয়। শাশুড়ির দেওয়া সোনার দুটো চুড়ি এবং গলায় সিম্পল একটি কণ্ঠহার পরে নিল। একবার ভাবলো গলায় থাকা রেড লকেট যুক্ত চেইনটা খুলে ফেলবে। পর মুহূর্তে কি মনে করে যেন আর খুলল না সেটি। হালকা সেজে কপালে ছোট একটা টিপ পরে নিল। যদিও তার এসবের কোনো ইচ্ছেই ছিল না, অভিনয় করতে গিয়ে তাকে এসব পড়তে হচ্ছে। শাড়ির আঁচল টেনে মাথায় সুন্দর করে ঘোমটা টেনে আয়নার দিকে তাকিয়ে নিজেই অবাক। একদম নতুন বউদের মতো দেখা যাচ্ছে তাকে। আপনি তো সবসময় নতুন অঙ্কেশ্বরী। রানী তৎক্ষণাৎ কেঁপে মিরর থেকে চোখ সরিয়ে হাত কচলাতে শুরু করে। লোকটা হঠাৎ হঠাৎ উদয় হয় যে ভয় পেয়ে যায় সে। জাবরা রানীকে পিছন থেকে জড়িয়ে ধরল, কাঁধে থুতনি ঠেকালো। রানী আবারও মিররের দিকে তাকাতেই থমকে দাঁড়ায়। জিদ্দাতের এখন আর বড় হেয়ারগুলো নেই, তার মানে সে চুল কেটে ফেলেছে। তার কথা রেখেছে। মুহূর্তে মুখে হাসি ফুটে উঠল। অদ্ভুত ভালো লাগায় চোখ দুটো চকচক করছে। জাবরারের হাতের উপর হাত রেখে অবিশ্বাস্য স্বরে আওড়ালো, আপনি সত্যিই চুল কেটে ফেলেছেন? কেন, এখন সুন্দর লাগছে না? দ্রুত মাথা নাড়িয়ে বলল, আমি সেটা বলিনি তো। ইস, কিছুক্ষণ আগে পাগল পাগল দেখা যাচ্ছিল। নিজেই দেখুন এখন কত সুন্দর লাগছে আপনাকে। হুম হুম। সে আনমনেই বলছে সব। জিদ্দাত রানীকে নিজের সামনে ঘুরিয়ে কোমর জড়িয়ে তার পুরো মুখে শান্ত নয়নে পর্যবেক্ষণ করল। অতঃপর নীল চোখে চোখ স্থির রেখে উন্মাদ কণ্ঠে আওড়ালো, আমার নীল নয়নের অদ্ভুত রানী আপনাকে যত দেখি তত তৃষ্ণা মেটার বদলে বরং বেরিয়ে চলেছে। এহেন কথায় রানী কিছুটা নড়ে চড়ে নজর সরিয়ে নিল। মনের মধ্যে আলাদা অনুভূতি বয়ে গেল, তবে সে মাথায় নিল না। আস্তে করে কথা ঘুরিয়ে ছোট একটি ব্যাগ হাতে নিয়ে বলল, চলুন যাই। জিদ্দাত এক হাতে রানীর হাত আঁকড়ে দরজার দিক পা বাড়িয়ে অপর হাতে চুল ঠেলে দিতে দিতে বলল, এত তারা কিসের মিসেস? আমতা আমতা করলো। তেমন কিছু না, রাত গভীর হয়ে যাচ্ছে তো তাই। অদ্ভুত বাঁকা হেসে ব্ল্যাক সানগ্লাসটা মাথা থেকে নামিয়ে চোখে নিয়ে আসলো। ইতিমধ্যে তার সমস্ত মুখশ্রী গম্ভীরে পরিণত হয়েছে। বোঝা বড় মুশকিল মনে কি চলছে। রানী হাত ধরে নিচ পর্যন্ত নিয়ে এসেছে। তার গায়ে ব্ল্যাক শার্ট, সাথে ব্ল্যাক লেদার জ্যাকেট, হাতে গলায় তো সব সময়ের মতো মোটা মোটা রিং এবং চেন থাকে। রানী শাড়ির কুচি ধরে জাবরারের তালে তালে হাঁটছে। লিভিংয়ে রামদাস এবং হরিরাম বসেছিলেন। রামদাস বিষয়টা তেমন খেয়াল না করলেও হরিরাম কেমন করে যেন তাকিয়ে রইলেন তাদের যাওয়ার দিকে। বাইরে আসতে সকল গার্ড ভয় জড়সড় হয়ে মাথা নিচু করে নিল। জাবরার সিট ডোর ওপেন করে ইশারা করতে রানী উঠে বসল। জিদ্দাত অপর পাশে গিয়ে উঠে বসে গাড়ি স্টার্ট দেওয়ার আগে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে বাঁ পাশের ব্যালকনিতে তাকালো। সুমি ওয়াইনের গ্লাস নিয়ে দাঁত কটমট করে এদিকেই তাকিয়ে আছে। জিদ্দাত দাঁত খেয়েছিল। সময় নষ্ট না করে গাড়ি নিয়ে বাতাসের বেগে ছুটল। পুরো রাস্তায় জিদ্দাত নিশ্চুপ ছিল। রানীও চুপচাপ ছিল, আগ বাড়িয়ে কিছুই বলেনি।
অল্প সময়ের মধ্যে গাড়ি এসে থামলো মাফিয়া ম্যানশনের সামনে। রানী জানলার কাছ দিয়ে বাইরে তাকাতে গা শিউরে উঠল। চারপাশ একেবারে অন্ধকারে ঢেকে আছে, তবে সে অন্ধকার ভেদ করে আসা ম্লান আলোয় স্পষ্ট চোখে পড়ল গেটের আঙিনা জুড়ে লম্বা লম্বা সারি সারি গার্ডদের দিকে, তাদের সবার মস্তক নিচু করে রাখা, দৃষ্টি বোধহয় মাটির দিকে স্থির। অস্বাভাবিক নিস্তব্ধতায় ভরা মুহূর্ত। রানী ফাঁপা ঢোক গেলে নিজেকে নর্মাল রাখার চেষ্টা করল। জিদ্দাত মুখ গম্ভীর করে তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে নজর বুলিয়ে নিল। প্রতিটি কোণ তার চোখ এড়িয়ে যেতে পারল না। অতঃপর ঠান্ডা নিশ্চুপ ভঙ্গিতে গাড়ির দরজা ঠেলে নামল। মাটিতে পা পড়তেই তার পদধ্বনি যেন ভারী হয়ে প্রতিধ্বনি তুলল। মাফিয়াটার আগমনে গার্ডরা শুরুতেই ভয়ে মাথা নিচু করে নিয়েছিল, এখন তো প্রায় জড়সড় হয়ে দাঁড়িয়েছে। মাথা তুলে তাকালে নির্ঘাত প্রাণ হারাবে। রানী বসল না, গাড়ি থেকে সেও নেমে দাঁড়ালো। জিদ্দাত গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে নিলে রানী এক প্রকার দৌড়ে গিয়ে তার এক হাত আঁকড়ে ধরল। সে সামনের দিকে দৃষ্টি স্থির রেখে সব সময়ের মতো গতিশীলতা ধরে রেখে এগিয়ে যেতে থাকলো। রানী শাড়ি পরে এত দ্রুত হাঁটতে পারছে না। জাবরারের হাত খামচে ধরে কোনো রকম ম্যানশনের ভিতরে প্রবেশ করলো। সে ততক্ষণে হাত ছেড়ে দিয়েছে, লিভিংয়ে দাঁড়িয়ে গেল। সে খুব হয়রান হয়ে গেছে, খানিক হাঁপাচ্ছেও। জিদ্দাত সিনা টান টান করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। একবারের জন্য তার দিকে ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না। রানী সেটা খেয়াল করতে কিছুটা খারাপ লাগা কাজ করলো মনের ভেতর। চোখ মুহূর্তে ছলছল করে উঠল। তার কেন এত খারাপ লাগছে সেটা সে নিজেও জানে না। নিজেকে সামলে শাড়ির আঁচল টেনে একবার পুরো লিভিংয়ে নজর বুলালো। কোনো মেড কিংবা গার্ড দেখতে পেল না রুমে। পিছন ফিরে তাকাতে দেখলো দরজা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। রানীর কাছে কেমন অদ্ভুত লাগছে চারিপাশ। দাঁড়ালে না, ছুটল সে সিঁড়ির পানে। উপরে আসতেই করিডোরে দাঁড়িয়ে গেল। জিদ্দাত কোন রুমে গিয়েছে? এখানে তো সারি সারি রুম আছে, কোনটায় প্রবেশ করেছে সেটা বুঝবে কি করে? বিরক্তিতে বিড়বিড় করলো, দূর, ভাল লাগে না, ফেলে দিয়ে চলে গেছে, এখন বুঝবো কিভাবে। আঁচল কচলাতে কচলাতে সামনে যেতে শুরু করলো। যাওয়ার পথে সব রুমের দরজায় খেয়াল করে দেখে নিল। লোকটা যেমন অদ্ভুত তেমনি লোকটার বাসস্থান। যেতে যেতে শেষ প্রান্তের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। এই দরজাটা কেমন অদ্ভুত লাগলো। লক কিংবা হাতে ঠেলে খোলার কোনো সিস্টেম নেই। ভুরু কুঁচকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকার মাঝে দরজাটা আপনা আপনি খুলে গেল। আচমকে এভাবে দরজা খুলে যেতে এই দুপা পিছিয়ে আসলো। চোখ তো বেরিয়ে আসার উপক্রম। হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সামনে তাকাতে চোখে মুখে বিস্ময়ে খেলে গেল। ভেতরে সব জিনিসপত্রই রেড। সাহস করে রুমের ভেতর প্রবেশ করলো। সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে গেল। রানী কিছুটা ঘাবড়ে গেলেও সামলে নিল নিজেকে। পুরো রুমে সে চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করলো। বেডটা কিছুটা গোল রাউন্ড ছিল। সিলিংয়ের থেকে শুরু করে রেড কালার নেটের কাপড়ে গোপাল দিয়ে রেশের মতো বেডের চার কোণায় সেট করা। অদ্ভুত দেখতে হলেও রানীর কাছে ভীষণ সুন্দর লাগলো। তার তো আগে থেকে রেড পছন্দ, সেজন্য লাল গোলাপ দেখলে সে খুব খুশি হয়ে যায়। মুচকি হেসে নজর ঘোরানোর মাঝে দেখলো জিদ্দাত নেই। সুযোগ কাজে লাগিয়ে ফেলল। শাড়ির আঁচল কোমরে গুজে দ্রুত সব কিছুতে গুরুতর তল্লাশি চালালো। নেড়ে ছেড়ে দেখে পুনরায়ের মতো আবার গুছিয়ে রেখে দিল, কিন্তু আফসোস কিছুই পেল না। ডেস্কের উপরে রাখা অদ্ভুত রেড ফুলদানির ওপর নজর পড়তে কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে সেটায় হাত দিতে নিলে পেছন থেকে কেউ একজন তাকে জাপটে জড়িয়ে কাঁধে থুতনি ঠেকালো। রানীর সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নিয়ে আসলো। বুঝতে বাকি থাকলো না কে হতে পারে। কিছু খুঁজছেন? বলেই রানীকে সামনে ঘুরিয়ে ভুরু নাচালো। রানী কোনো মতে জোরপূর্বক হেসে আমতা আমতা করলো, কই, কি খুঁজতে যাব? আমি তো আপনাকে খুঁজতেছিলাম। রানীর মুখের দিকে শান্ত নয়নে তাকিয়ে হঠাৎ জাবরার শব্দ করে হেসে উঠল। আপনিও না? আমি কি ফুলদানিতে ছিলাম নাকি? বলতে বলতে জ্যাকেটের সাথে শার্ট খুলতে নিলে রানী দ্রুত হাত ধরে ফেলে। আমি খুলে দিচ্ছি। সে কোনো উত্তর দিল না।
তবে হাত নামিয়ে ফেলল। রানী জ্যাকেট আর শার্ট খুলে গুছিয়ে রাখল। তার মাঝেই সিগারেটের তীব্র বাজে স্মেল নাকে এসে ঠেকল। ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখল জাবরার পায়ের ওপর পা তুলে শুয়ে মোটা সিগারেট টানছে।